এই যে একটা অবস্থা আওয়ামী লীগ আর জামাতের, এটা পরীক্ষিত, এটা ঐতিহাসিক, এটা মানে লিখিত এবং দালিলিক। এটা সেকেন্ডারি ইনফরমেশন, ইটস নট এ প্রাইমারি ইনফরমেশন। এখন আসুন যে জামাতের সাথে বিএনপির যে কথাটা আপনি বলেছেন, হ্যাঁ, আমরা গত 15 বছরে আওয়ামী লীগের এই বয়ানটাই শুনে এসেছি, জামাত বিএনপি জামাত বিএনপি। কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি, তখন কিন্তু আমরা জামাতের সাথে আমাদের রাজপথে কিন্তু লড়াই হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকার সময় হয়েছে। আমি যেহেতু দল করি, আমার দলের বাইরে আমি কথা বলবো না। যেটা সিনহা স্যার বলেছেন যে এই অ্যাটর্নি জেনারেল কি বললেন আর আসিফ নজরুল স্যার কি বললেন, এটা তাদের সরকারেরই কথা। তো আমি যদি কিছু বলি সেটা আমার দলেরই কথা হবে, এজন্য দলীয় পরিচয়টা আপনাকে দিলাম। আহ, দেখুন, বিএনপি একটি বহু মতের দল, একটি গণতান্ত্রিক দল, এটা বারবার বিএনপি প্রমাণ করেছে। আর জামাতের সাথে যে সম্পর্কের কথা আপনারা বলেন, সেটা ডক্টর চৌধুরী বলেছেন যে 96 কিভাবে শেখ হাসিনা তার টিম নিয়ে গোলাম আজম সাহেবের কাছে যে দোয়া চাইতে গিয়েছেন, কিভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের সাথে মানে একজোট হয়ে তারা রাজপথে ছিলেন বিএনপির বিরুদ্ধে। আমি নিজেও কিছু দেখবার সৌভাগ্য হয়েছে। আমি রাজপথের সৈনিক। 28শে অক্টোবরে আমি নয়াপল্টনেই ছিলাম। নয়াপল্টনে কিন্তু এই রেজিম আমাদেরকে আমাদের দলীয় শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে দেয়নি, বিস্তারিত বলছি না। অথচ তার পাশেই ফকিরাপুলে পুলিশ সুন্দর করে বেষ্টনী দিয়ে জামাতকে কিন্তু প্রোগ্রাম করতে দিয়েছে। আওয়ামী লীগ সর্বশেষ যখন দেখেছে যে জামাতও রাস্তায়, বিএনপিও রাস্তায়, তো 4% ভোটার জামাতকে অন্তত আমি বন্ধ করি। এটা তারা দীর্ঘদিন থেকে বলে এসেছে, গত 15 বছর বলেছে। আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকেই তারা বলেছে জামাত নিষিদ্ধ করা উচিত। কিন্তু তারা নিষিদ্ধ করলেন কবে? অগাস্টের ফার্স্ট উইকে, পরে যাওয়ার 1-2 দিন আগে। এই যে একটা অবস্থা আওয়ামী লীগ আর জামাতের, এটা পরীক্ষিত, এটা ঐতিহাসিক, এটা মানে লিখিত এবং দালিলিক। এটা সেকেন্ডারি ইনফরমেশন, ইটস নট এ প্রাইমারি ইনফরমেশন। এখন আসুন যে জামাতের সাথে বিএনপির যে কথাটা আপনি বলেছেন, হ্যাঁ, আমরা গত 15 বছরে আওয়ামী লীগের এই বয়ানটাই শুনে এসেছি, জামাত বিএনপি জামাত বিএনপি। কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি, তখন কিন্তু আমরা জামাতের সাথে আমাদের রাজপথে কিন্তু লড়াই হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকার সময় হয়েছে। 2001 থেকে 5-এও হয়েছে, হলে হলে জামাতের সাথে বিএনপির ছাত্র দলের ছেলেদের হয়েছে। কিন্তু এটা যারা শুনছেন, যারা সে সময় ছাত্রদল করে এসছেন, তারা সবাই বলতে পারবেন, আমি নিশ্চিত। তা সে কারণে জামাতের সাথে আমাদের কোনো আদর্শগত কিংবা নৈতিক কোনো মিল নেই। আপনারা দেখেছেন 15 বছরে কিন্তু আমরা এক মঞ্চে আসিনি, আমরা 20 দল ভেঙে দিয়েছি। অনেকে বলেন এটা ভারতকে খুশি করবার জন্য। এটার সত্য মিথ্যাতে আমি না যে এটুকুই বলবো যে বিএনপি অনেক বড় দল, এই দলটি চাইনি জন্যই জামাত আর বিএনপি এক মঞ্চে আসেনি। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। এখন আসুন যে জামাতের ডক্টর শফিক সাহেব সভাপতি, উনি যে কথা বলছেন, সিনহা স্যার খুব পারফেক্টলি পয়েন্টেড আউট করেছেন। আমি ওটা লিখলাম, কিন্তু সিনহা স্যার এটা বলে ফেলেছেন। সিনহা স্যারের সাথে আমার সোনারগাঁ মসজিদে প্রায় বছর 6 আগে একদিন একসাথে নামাজ পড়বার সৌভাগ্য হয়েছিল। স্যারের মনে আছে কিনা? হ্যাঁ, আমি তখন কর্পোরেট ড্রেসে, দাড়ি ছাড়া। তো উম সেই ইয়েটা মানে সেই জামাতের, উনি নিজে যেভাবে বললেন, এটা একদম আমার কাছে জামাত মনে হয়নি। সেই জামাতের সেই আমরা আধ্যাত্মিক নেতা আব্বাস সাহেবের কথাই যদি বলি, মতিউর রহমান নিজামী সাহেবের কথা যদি বলি, এমনকি গোলাম আজম সাহেবের কথাও যদি বলি, আমার মনে হয় না এরকম কথা আমরা জামাত সৃষ্টির পর শুনেছি। তো জামাত এখন মনে করছে যে জনগণ তাদের সাথে চলে এসেছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপি এত বৃহৎ একটি দলে পরিণত হয়েছে এবং এত ম্যাচিউর দলে পরিণত হয়েছে, সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি আপনাকে বলি, সমস্ত অঙ্গ সংগঠনগুলোর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড পর্যন্ত বিএনপি তো আছেই, যুবদল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক দল হয়েছে,
আপনার এমনকি তাঁতি দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, একটা ওয়ার্ডে এখন 2 থেকে 2.5 হাজার লিস্টেড কর্মী আছে। আর আমরা যদি ধরি সারা বাংলাদেশে এখন ইউনিয়ন আছে 4,571টা। আর এক একটা ওয়ার্ডে যদি আমার 250টা করে লিস্টেড নেতাকর্মী থাকে, 2,500 করে, সেখানে 4,571 মাল্টিপ্লাইড বাই 9, আমাদের লিস্টেড অলমোস্ট নেতৃবৃন্দ 1.5 crore। তো আপনি মানে কোন দলকে নিয়ে এখন কথা বলছেন? এই দল কিন্তু 90-এর দল না। এমনকি এই দল এখন, আজকে আমরা সন্ধ্যার সময় 4টা থেকে আমরা আহ, নওগাঁ জেলার সমস্ত নেতৃবৃন্দ, উপজেলার সভাপতি এবং আমরা যারা এমপি ক্যান্ডিডেট আছে তাদের সাথে আমাদের চেয়ারম্যান কথা বললেন ভার্চুয়ালি। উনি ওনার নির্দেশনাগুলো খুবই স্পষ্ট, এবং 28 তারিখও আমরা অনেক কিছুই করার শক্তি সামর্থ্য আমাদের ছিল। বিএনপি একটা অহিংস গণতান্ত্রিক দল হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা কাজ করি। আপনি যে কথাটি বলেছিলেন যে এখনই নির্বাচন চাচ্ছে বিএনপি, নো, বিএনপি এখনই নির্বাচন চাচ্ছে না। কেন চাইবে? আমাদের 64টা ডিসি রয়ে গেছে, আমাদের 64টা এসপির মধ্যে 25টা এসপি মাত্র চেঞ্জ হয়েছে, আমাদের 492টা ওসি আছে, 492টা টিওনো আছে, ইওনো আছে, 492টা এসি ল্যান্ড আছে। সেগুলা একদম কোষ্ঠী পাথরে যাচাই করে প্রো ভারতীয় এবং প্রো হাসিনা, নট ইভেন আওয়ামী লীগ, দে আর অল আর the the members, listed members of this oligarch uh, regime, আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের তারা একদম লিস্টেড মেম্বার। তো এগুলো এখনো কিছুই হয়নি। আমার মনে হয়েছে, যেটা কথা এসছে যে সংবিধান নিয়ে কথা হয়েছে, আমি সম্পূর্ণ একমত মঞ্জুর স্যারের সাথে, আমি সম্পূর্ণ একমত সিনহা স্যারের সাথে, এবং নাইসলি পয়েন্টেড আউট করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া ভাই, যে এখানে আহ, সংবিধান সংশোধনের চেয়ে আমার মনে হয় প্রশাসনিক সংস্কার, আমার মনে হয় আর্থিক সংস্কার, ব্যাংকিং সংস্কার, যে বিচারগুলো পেন্ডিং আছে, যে দুর্নীতিগুলো হয়েছে, যে বাংলাদেশটাকে যে আর্থিকভাবে ফোকলা করে ফেলা হয়েছে, যে তরুণ তরুণ শিক্ষিত বেকাররা আছে, তাদের কর্মসংস্থানের ইমিডিয়েট ব্যবস্থা করা। দেখুন, এখন পর্যন্ত কিন্তু এই সরকার, আমি তৃণমূলে বসবাস করি জন্যই বলছি, এখনো কোনো কন্ট্রোলই আনতে পারেনি। এখনো যা ইচ্ছে তাই হচ্ছে। এই যা ইচ্ছে তাই হওয়াটা ইমিডিয়েটলি এই সরকারের বন্ধ হওয়া দরকার। এই যে এই সরকারকে আমরা সর্বত সহযোগিতা করছি। আমি নিজে 5 তারিখের পর আমার গ্রামে 7 রাত আমি নিজে এলাকায় ঘুরেছি, রাতের ডিউটি দিয়েছি। পুলিশ ছিল না, পুলিশ ভয় পাচ্ছিল, কারণ প্রশাসন ছিল না। টিওনো বলে আমি 4 দিন হলো আসছি, আর তার একটাই কথা, চলো না কারা বলো না কারা করছে কারা কথাবার্তায়। করছে সেই কারা করছে সেই করার মধ্যে সেটাতে আপনাদের আমি আসছি, বিএনপি সবাই টার্গেট সেটাতে করছে। আমি আমি সেইটাতে আসছি আমি গেছি আসছি দ্বিতীয় পর্বে কথা বলবো, এক্স্যাক্টলি। তবে আপাতত আমি আপাতত অবশ্যই। জি, আপাতত আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো কথাটি সঠিক নয়, কিন্তু আমরা যদি দেখি যে আপনার দলের মহাসচিব তিনি তো একটা রোডম্যাপ চাচ্ছেন, একটা সময় চাচ্ছেন, যে তিনি অবাক হয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সবই বুঝেছি, কিন্তু সেখানে নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের ইশারা ইঙ্গিত তিনি দেন নাই, এতে তিনি আশ্চর্য হয়েছেন। আবার আহ অনেকেই মনে করছেন যে আসলে বিএনপি কি তাড়াহুড়ো করে নির্বাচনে যাচ্ছে কিনা, এখনই ক্ষমতায় চলে যেতে চাচ্ছে কিনা। কিন্তু আপনার কথা শুনে আপনি মনে করছেন যে না, আসলে এখনই চাচ্ছে না, একটা বড় ধরনের সংস্কারের পরই আপনি মনে করছেন যাওয়া উচিত। সেটির সময়সীমা আপনি কি মনে করেন, আপনি কতটা দিতে চান একজন দুঃখিত সাগর বিএনপি? ভাই, আপনি বোধহয় ভুল বুঝেছেন। সেটা হচ্ছে যে অবশ্যই আমিও রোডম্যাপ চাই, আমরা রোডম্যাপ চাই, দেশবাসী রোডম্যাপ চাই। ওনারা তো আনসার্টেন টাইমের জন্য থাকতে পারবেন না। ওনাদের তো একটা বিপ্লবের মাধ্যমে এসছেন, তাই না? এখনো এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যেসব বাচ্চারা অসুস্থ, মানে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, যে ছেলেগুলা এখনো সঠিক চিকিৎসা পাচ্ছে না, যাদের পরিবার এখন পর্যন্ত মানে তাদের সন্তান হারার ব্যথা একদিকে আছে, তাদের আর্থিক দুশ্চিন্তা একদিকে আছে, তাদের পরিবারকে মানে সাফিসিয়েন্টলি ইন্ডেমনিফাই করবার জন্য কোন রূপরেখা এখনো পাইনি।
যে হ্যাঁ, এই যাদের বাচ্চারা মারা গেছে তাদের পরিবার থেকে একটা চাকরি দেওয়া হবে, তাদের পরিবারকে আমরা এই খাস জমিগুলো দিব, এই বাচ্চাটা তাই পরিবারকে, আমরা তো অবশ্যই এগুলো ইন্ডেমনিফাই করতে পারবো না, কিন্তু হুম, সরকারের কাছ থেকে এসব ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু কোনো আমরা কিছু পাইনি। যে কথাটি আবারও বলতে চাই সাগর ভাই, সেই শেষ জামাত কথা। বিএনপির কথাই আমি বলি, 15 বছর যাবত আমরা কিন্তু রাস্তায় ছিলাম, আমরাও মরেছি, আমরাও হুম, জেল খেটেছি, আমি নিজেও বিস্ফোরক মামলার 1 নাম্বার আসামি, কিন্তু আন্দোলনে আমরাও ছিলাম, আমিও ছিলাম শহীদ মিনারে, আমি, হুম, আমার বাচ্চা, আমার মেয়ে, আমার বউ, আমরা সবাই ছিলাম, এটা সবার একটা ফটো। কিন্তু এইটাকে যদি আপনি অন্য খাতে প্রবাহিত করতে চান, সেটা কিন্তু হবে না। গ্রাউন্ড কিন্তু আমরাই তৈরি করেছি। এই যে হুম, যারা যুগপৎ আন্দোলন করেছে সবাই মিলে করেছে, ছাত্ররা সর্বশেষে যেভাবে বুক পেতে দিয়েছে, আমাদের অনেক ছাত্র দলের নেতাকর্মী, 15 জন নেতাকর্মী এখানে এই ইয়েতেই মারা গেছে। আপনারা দেখেছেন আমরা কি করেছি, হাতুড় দিয়ে মুগুর দিয়ে পেটানো হয়েছে আমাদের ছাত্রদের নেতাদের। এই যে মিডিয়া, এখন কিন্তু একটা কথা আপনারা বুঝতেই পারছেন, যে এই যে বিদেশে বসে যে ষড়যন্ত্র চলতেছে, এই ভারতে বসে এখনো যা হচ্ছে, এই মিডিয়াতে এখনো অনেক চুপারস্তম বসে আছে, এখনো কিন্তু প্রশাসন সম্পূর্ণভাবে আওয়ামী লীগের, তৃণমূলের। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আপনি একতরফা ভাবে যদি বিএনপি কে দায়ী করতে চান, আর বাকি সবাই যদি, মানে, এখন পর্যন্ত আমার থানার একটা গল্প করি আপনাকে। জি, আমি 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 আমার আসবো ওই গল্পটা শুনবো বিএনপির, এর পরবর্তী টার্নে। আপনি বলবেন নিশ্চয়ই। আপনি মনে করতে যাচ্ছেন যে আসলে সকল পর্যায়ে এখনো পর্যন্ত সাবেক সরকারের এখনো পর্যন্ত দল নেতাকর্মীরা সক্রিয় রয়েছে, সুতরাং সকল ঘটনা যা ঘটছে সেই একটি আসলে বিএনপির ব্যাপারে। আমি বলছি ওই আমি আসছি ওই বিষয় নিয়ে, আমরা দ্বিতীয় পর আরো বিস্তারিত কথা বলবো, আসছি আপনার কাছে। তবে আমি এর আগে শেষ করছি এক লাইনে আমি শেষ করছি, সেটা হ্যাঁ, হচ্ছে যে অফকোর্স এই 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 সরকারকে এই অবশ্যই একটা নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, যার মাধ্যমে যদি পরবর্তী সংসদ মনে করে একটা সংবিধান সংশোধন হবে। সংস্কারের তো আউটলাইন তো আমরা দিয়েছি 31 দফা, সেটা আজকে দিইনি, অনেক আগে দিয়েছি। এই হুম, হুম, 31 দফা নিয়ে কিন্তু মিডিয়া এত হইচই করেনি। সাগর জি, ভাই, জি, আপনি একদিন 31 দফা নিয়ে আলোচনা করুন আমার মনে হয়, কারণ যে আমরা মিডিয়া করেছি ওই সব 31 সময় দফা নিয়ে বিএনপির আমরা সাথে। অনেক কথা বলেছি, এটা ঠিক না? আমরা আমাদের এখানে আমরা অনেক কথা বলেছি 31 দফা নিয়ে, এবং এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো। জি, আওয়ামী লীগ তো নেতারা ওখানে আমাদের রাষ্ট্র পরিচালনার সবকিছু আছে। জি, জি, সো আমরা যদি ওসব নিয়ে পরবর্তী কথা সরকার মনে আরো করে বলবো যে অবশ্যই বলবো। সংবিধানের কোন সংশোধন বা নতুন করে রাইট আপ করা, সেটা আমরা গণভোটের মাধ্যমেও করতে পারি। হুম, সংসদের কিভাবে হবে, আমি এত আইনজ্ঞ না, জাকারিয়া ভাই আছেন, অবশ্যই সেটা করা যাবে, কিন্তু এই সরকারের সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনৈতিক সংস্কার করা এবং প্রশাসনিক সংস্কার করা, এবং আপনাকে ধন্যবাদ। নির্বাচনের একটা রোড ম্যাপ দেয়া এবং নির্বাচনের আয়োজন করা।